নমস্কার, একটু ভাবুন অনুষ্ঠানে স্বাগত। সোমনাথ চৌধুরী। আজকে আমি একটি অত্যন্ত স্পর্শকাতর এবং সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করব, ধর্মনিরপেক্ষতা এবং সাম্প্রদায়িকতা। এই বিষয়টা নিয়ে আসলে আমাকে এর আগেও কয়েকজন বলেছে, আপনি তো অনেক অন্য বিষয় নিয়ে করেন, কিন্তু এটাও তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যাই হোক, সেই জন্যেই আমি এই বিষয়টা নিয়ে আজকে কিছু কথা বলবো এবং যেটা বাস্তবসম্মত কিছু কথা বলবো এবং সেটা আপনাদেরকে ভাবতে বলবো। এটা স্বাভাবিকভাবেই বুঝতেই পারছেন, এটা করেছি আরও আরেকটা কারণে, সেটা হচ্ছে একটা পরিবর্তন ঘটেছে এখানে এবং খুব স্বাভাবিকভাবেই এই বিষয়টি কিন্তু এই পরিবর্তনে অন্যতম কারণ। এটা সবাই একটু রাজনীতি যারা বোঝেন, সাধারণভাবে বেশি রাজনীতি না বুঝলে এটা বোঝেন। আচ্ছা, প্রথমত হচ্ছে দেখুন, সাম্প্রদায়িকতা অর্থ কী আর ধর্মনিরপেক্ষতা অর্থ কী। আচ্ছা, কেউ যদি ধর্মনিরপেক্ষ না হয় তাহলে কি সে সাম্প্রদায়িক? তার এটা বোঝার জন্য আমাকে ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝায় সেটা বুঝতে হবে। দেখুন, একদম বিশুদ্ধভাবে কেউ যদি ধর্মনিরপেক্ষ হন তাহলে তিনি কিন্তু কোনো ধর্মই মানবেন না, অর্থাৎ তার কাছে কোনো মানেই নেই ধর্ম, অর্থাৎ তিনি মন্দিরেও যাবেন না, মসজিদেও যাবেন না, চার্চেও যাবেন না, মঠেও যাবেন না, কোথাওই যাবেন না। সত্যি সেইভাবে বলতে তিনি হয়তো মানবতাবাদে বিশ্বাসী। আর সেই হিসেবে যদি বলেন যে মানবতাবাদ ধর্ম, তাহলে অবশ্যই তিনি মানবতাবাদ। আর সাম্প্রদায়িক বলতে কি বোঝায়? যে ধরুন শুধু নিজের ধর্ম মানেন সেটাই না, এবং অন্যের ধর্মের প্রতি তার অশ্রদ্ধা, অর্থাৎ অন্য ধর্মকে স্বীকার করে না। সে মনে করে যে আমার ধর্মই শ্রেষ্ঠ এবং অন্য ধর্মের অস্তিত্ব না থাকাটাই ভালো। আচ্ছা, এখন দেখুন, ধর্মনিরপেক্ষ প্রকৃত অর্থে এর সংখ্যা কত? সারা পৃথিবীতে যদি ওভারঅল একটা যে কোনো থামরুলে দেখা গেছে যে একটা 10 ভাগেরও কম। সেটা আপনিও নিজের যদি 100 জনকে সার্ভে করেন দেখবেন 10 ভাগের কম। আমাদের যদি সমাজে দেখা যাবে সেটা আরও কম। এটা একটা সামগ্রিক পৃথিবীর একটা তথ্য, মোটামুটি যেটা জানা যায় বিভিন্ন সার্ভে থেকে। তাহলে দেখুন, তাহলে কী দাঁড়ালো? প্রায় 90% লোকই ধর্মনিরপেক্ষ নয়, তাই তো? তো তাহলে কি 90% লোকই কি সাম্প্রদায়িক? নিশ্চয়ই নয়, তা তো নয়। তা যদি হতো তাহলে তো সমাজের টেকাই মুশকিল, সমাজের চিত্র আরও অন্যরকম হয়ে যেত। সারাদিনই পৃথিবীতে সমস্ত দেশে প্রতিদিনই মার দাঙ্গা হচ্ছে, তা কিন্তু নয়। তাহলে এর মাঝেও একটা শব্দ আছে, সেটা হচ্ছে অসাম্প্রদায়িক। তাহলে অসাম্প্রদায়িক বলতে কি বোঝায়? হ্যাঁ, যারা ধরুন নিজের ধর্ম মানেন, ঠিক আছে, বিশ্বাস একটা রয়েছে, সে যাই হোক, মন্দিরে যান বা মসজিদে যান বা চার্চে যান, তারা অন্যের ধর্মকে কিন্তু অশ্রদ্ধা করেন না, বা ঠিক আছে সব অবস্থান তারা মনে হয় ঠিক আছে আমি মানছি, তিনি তার মতো মানবেন, এবং সেই ধর্মের মানুষকে তারা কিন্তু কোনো আক্রমণ করেন না বা তাদের জীবন জীবিকায় আঘাত করেন না, ঠিক আছে। কিন্তু সাম্প্রদায়িক যারা, তারা কিন্তু শুধু নিজের ধর্মকেই শ্রেষ্ঠ মনে করেন তাই নয়, অন্যের জীবন জীবিকাতেও আঘাত করে। তাহলে দেখুন সমস্যাটা কোথায়? দেখুন, ব্যক্তিগতভাবে খুব কম সংখ্যক কিছু মানুষ, সব সম্প্রদায় কিন্তু সাম্প্রদায়িক থাকবেই। একেবারে সাম্প্রদায়িক কেউ নেই, কোনো এরকম কোনো সম্প্রদায় নেই। তা সমস্যাটা কোথায় হয়? সমস্যাটা হচ্ছে যখন কোনো সম্প্রদায়ে সংখ্যাগরিষ্ঠ মানুষ যখন সাম্প্রদায়িক মনোভাবাপন্ন হয়ে যায়, তখনই কিন্তু সেই সমাজের সমস্যা দেখা দেয়। বিশেষ করে কাদের পক্ষে? যারা সেখানে সংখ্যালঘু, তাদের জীবন জীবিকায় আঘাত আসে, তারা সামাজিক জীবনে অসম্ভব একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়, সুস্থভাবে জীবনযাপন করতে পারে না। কিন্তু কোনো সমাজে দেখুন, যদি অসাম্প্রদায়িক লোক বেশি হয়, দেখুন আবারও বলেছি, একদম ধর্মনিরপেক্ষ লোক কোনো সমাজেই খুব বেশি হলে 10 ভাগের বেশি নয় এভারেজে গড়পড়তা। বিশেষ করে আমি আমাদের প্রেক্ষিতে আলোচনাটা করছি, কারণ আমাদের রাজ্যের প্রেক্ষিতে, সামগ্রিক দেশ তথা রাজ্য, কারণ আমাদের রাজ্যের সমস্যাটা বিশেষভাবে করুন, কারণ আমি আসছি সেই প্রসঙ্গেতেই আসছি। দেখুন, তাহলে যদি অসাম্প্রদায়িক বেশিরভাগ মানুষ হন তাহলে কিন্তু সমস্যাটা হয় না। তারা ঠিক আছে, যদি সংখ্যালঘু মানুষ এখানে তাদের শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে।
এটা কেন বললাম দেখুন, আমি একটা তথ্য দিই, খুব একটাই তথ্য, কারণ আমি শুধু শুধু অযথা তথ্য নিয়ে ভারাক্রান্ত করবো। দেখুন 1950 এখানে যখন স্বাধীনতা সবে পরপর ভাগ হয়, তখন যে তথ্য পাওয়া যায় একটা জনসংখ্যারে, দেখুন 1950 সাল বা 51 ধরুন, পশ্চিমবাংলায় মুসলমানদের সংখ্যা, তো সংখ্যালঘু যারা মুসলিম জনসংখ্যার শতাংশ ছিল 20%, একটু কম, 19.20 ধরছি। আর ওই ধরুন ওই সময় 1950-51 সালে বাংলাদেশে ধরুন হিন্দুরা, অর্থাৎ সেখানে বাংলাদেশে হিন্দুরা হচ্ছে সংখ্যালঘু জনসংখ্যার দিক থেকে, তারা 22% ছিলেন। ঠিক আছে, এবার এর মধ্যে অনেক ঘটনা জল ঘটেছে, আপনারা জানেন, আমি সেগুলো এখানে আলোচনা করে সময় বাড়াবো না, নষ্ট করব না। ঘটেছে বিভিন্ন যে ওখান থেকে বহু দলে দলে উদ্বাস্তু এসছেন, বিভিন্ন, কোনো সময় বেশি, কোনো সময় কম, অল্প স্বল্প আসতেই থাকছে। ফলে এবার এখন কি দাঁড়িয়েছে, পশ্চিমবাংলায় কিন্তু মুসলিমের জনসংখ্যা বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 30-এর বেশি, কেউ বলেন 32, কেউ 33, যাই 30-এর ওপরে এ বিষয়ে কারোর দ্বিমত নেই, 31-32ই ধরা যেতে পারে। ওখানে কিন্তু বাংলাদেশে কিন্তু জনসংখ্যাটা হিন্দুদের, অর্থাৎ যারা সংখ্যালঘু, তাদের হয়ে গেছে 22-9%, কেউ 8.5, কেউ 8, যাই হোক, আমি 9ও যদি ধরি, তাহলে ভাবুন এই পরিস্থিতিটা কেন হলো। আমি যে একটু আগে যে আলোচনাটা করলাম, তার কারণটা ওই একটাই কারণ। দেখুন ওখানে যারা চলে এসছে তারা জানেন তাদের নিজস্ব ভিটে মাটি যাই থাক, সেখানে তাদের জায়গা, কোনো মানুষ কি চায় তার নিজস্ব জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে আসতে? অবশ্যই চায় না। খুব করুণ পরিস্থিতির মধ্যেই তারা চলে এসছেন, সেটা সব এখানে আমি এগুলো বর্ণনা করছি না, এগুলো আপনারা শুনছেন। কিন্তু আমি যে বিষয়টাকে বলতে চাই, এটা এলো কারণ একটাই, ওখানে যারা সংখ্যাগুরু তারা কিন্তু কখনোই চায় না যে, শুধু হিন্দু বলে নয়, ওখানে কিন্তু যে কোনো, আমি যেহেতু হিন্দুদের এখানে একটা মানে নিয়ে আলোচনাটা করছি না, তারাই মূলত বেশি সংখ্যালঘুর মধ্যে সংখ্যায়, তারা কখনোই চায় না যে ওখানে সংখ্যালঘুরা বসবাস করুক। এখন পরিস্থিতি একেবারেই চরম পর্যায়ে পৌঁছেছে। আমি জানি না আপনি খুব স্বাভাবিকভাবে যারা যোগাযোগ রাখেন, আমি এই সময় ঘটনার অত বললাম, আমার খুব মানে নিয়মিত যোগাযোগ আছে ওখানকার, একদম যারা আছেন তার সঙ্গে, তারা আমি খুব, যে খবর হয়তো কাগজে আসে না সেগুলো আমি পাই, অনেকেই পাবেন। কারণ ধরুন আপনাদের অনেকেরই, আমাদের বন্ধু বান্ধব আত্মীয়স্বজন এখনও সে থেকে গেছে, এখনও তো একেবারে নেই তা নয়, এবং খুব করুণ পরিস্থিতি। কিন্তু এখানে বলুন তো, এখানে তাহলে কেন? কিন্তু এখানে দেখুন, এখানে কিন্তু যারা সংখ্যালঘু তাদের কিন্তু জনসংখ্যার শতাংশ বেড়েছে। কারণ হচ্ছে দেখুন, এখানে যারা সমাজে যারা সংখ্যাগুরু, তাদের সংখ্যাগরিষ্ঠ কিন্তু অসাম্প্রদায়িক, অর্থাৎ তারা কিন্তু সাম্প্রদায়িক নয়। আবারও বলছি, সংখ্যাগরিষ্ঠ। দেখুন ব্যতিক্রম নিয়ে কিন্তু কোনো আলোচনা হয় না, অনেকে বলেন দু একটা কথা, ব্যতিক্রম নিয়ে আলোচনা, সাধারণ আলোচনা কিন্তু সংখ্যাগরিষ্ঠ যেটা বেশিরভাগ, সেই নিয়েই কিন্তু আলোচনাটা দাঁড়ায়। তো যাই হোক, তাই জন্যেই কিন্তু এখানে সংখ্যাটা বেড়েছে। এবার আমি কেন বলছি দেখুন, আমি ব্যক্তিগতভাবে বলেছি, দেখুন আমি কোনো ধর্মে বিশ্বাস করি না। এখানে আরেকটা কথা বলি, ধরুন জানি বাংলাদেশে ধরুন এমন অনেক মুসলিম আছেন, তারা হয়তো সত্যি সেভাবে একটু উদারপন্থী, তারা কোনো হয়তো নমাজ পড়েন না, তারাও সেখানে ব্রাত্য, এবং তারাও সেখানে দেখুন ওইখানে দেশে জন্মে মুসলিম পরিবারে জন্মেছে, এবং সেখানে তারা সুস্থভাবে জীবনযাপন করতে পারেন না, তাদের উপরেও নানানভাবে সামাজিকভাবে আঘাত আসে। আমি একজনকে দেখুন এখানে জানি, সে খুব একটি কাজ করছে, আমি এই জন্য বলছি তাকে জানি, সে বয়স কমই আছে তার, আমাদের থেকে অনেক জুনিয়র, কিন্তু এখানে মুসলিম সমাজের প্রগতিশীল মুসলিম সমাজ বলে বা সংস্কারবাদী বলে, সে কিন্তু খুব প্রগতিশীল একটি মানুষ। সেও বলে যে আমার এখানে যেহেতু ভারতবর্ষে কাজ করছে বলে অনেক স্বাধীনভাবে সে করতে পারছে পশ্চিমবাংলা বলে, সে কিন্তু অনেক নিজেই বলছে আমাকে কত কঠিন পরিস্থিতির মধ্যে আসতে হয়, আমাদের সমাজ থেকে কত বাধা আসে। আর আমি এখানে একটি ঘটনা বলি, যেহেতু আমি বললাম যে তাতে আমি বুঝতে পারবেন যে আমি সত্যিকারের আমার জীবন দর্শনটাকে, আমি একটি বিশেষ কারণে গয়ায় গিয়েছিলাম, বুঝতেই পারছেন, আমার কারণে নয়, কারণ আমি এগুলো মানি না। তো ওখানে গিয়ে কিছু ঘটার পরিপ্রেক্ষিতে আমি ওখানকার যারা পান্ডা ছিল তাদেরকে আমি বলেছিলাম, দেখুন এখানে মানুষ পিণ্ডদান করতে আসে, কিন্তু আপনারা লোকের পিণ্ডি চটকে দেন। এই ধরনের কথা বুঝতেই পারছেন, ওই রকম একটা ধর্মস্থান, সঙ্গে সঙ্গে কজন স্বাভাবিকভাবে যারা পান্ডা ছিল আমাকে, হ্যাঁ এই কী বলছেন তো, এইরকম
খুব স্বাভাবিকভাবেই বুঝতেই পারছেন, বলার অপেক্ষা রাখে না তাদের কী মনোভাব। একজন ওখানে বললেন, আপনি এই আমরা এতদিন এখানে করছি, আপনার মতো এই কথা কোনো দিন এখানে কেউ বলেনি। যাই হোক, আমি সেসব দিই, আমি কিন্তু অক্ষত অবস্থায় ওখান থেকে ফিরে এসেছিলাম। এটা কেন বললাম, যারা শুনছেন তারা বুঝে নিন, কারণ এটা আমি আর ব্যাখ্যা করছি না। কারণ আমি তো বললাম, আমি আমার কাছে কোনো ধর্ম কোনো কারণ আমি মানবতাবাদে বিশ্বাসী। এবার যে আমি আসল সমস্যায় দেখুন, এর ফলে কী হচ্ছে, পশ্চিমবাংলায় ক্রমাগত ওখান থেকে আসার ফলে জনসংখ্যার চাপ বেড়েছে। জানে বিভিন্ন জায়গায় কলোনি গড়ে উঠেছে, অনেকে ওই উদ্বাস্তু কলোনি, কেউ জবরদখল কলোনি বলে যায়। কিন্তু অর্থনীতি কিন্তু পশ্চিমবাংলার যে বিপন্ন হয়েছে এটা সবাই জানে, যারা যে কোনো একটু এসব নিয়ে সমাজের এসব নিয়ে কাজ করেন তারা জানেন। তাহলে আমি যেটা বলতে চাই, এই সমস্যাটার সমাধান কিভাবে, এটা কি চলতেই থাকবে? এবং আগামী দিনে পরিষ্কার, এখন যারা যার জন্য এখানে অনেকে এখন বলছে এখানে যেন কিছু পরিস্থিতি বদলেছে, স্বাভাবিকভাবে এখন বদলেছে, পরিবর্তন এসছে। এবং দেখুন, এই পরিবর্তন না বলছে একটা মূল কারণ কিন্তু এই সমস্যা, এই মনোভাব। আমি কেন বলছি দেখুন, আমি কিন্তু আবারও বলছি, আমি কিন্তু যা বলতে চাইছি, দুটো সম্প্রদায়ের যাতে ভবিষ্যতে সুস্থভাবে জীবনযাপন করতে পারে সেই সমস্যার সমাধানের জন্যই বলছি। এই সমস্যাটা সমাধান করতে হবে সমস্ত দল এবং যারা সমাজের বিভিন্ন অংশে যারা আলোচনা করেন, এইসব নিয়ে ভাবেন, তাদেরকে একটা জায়গায় বসে আলোচনা করে এই সমস্যার সমাধান করতে হবে। এটা কিন্তু কোনো একক রাজনৈতিক দলের সমাধান করার সম্ভব নয়। আমি আবারও বলছি, আমি বাস্তব দিক থেকে বলছি। যদি সেটা না হয় তাহলে অনেকেই দেখেছেন, এখন বলছে, অনেকেই বলছে আমাদের পশ্চিমবঙ্গের পরিস্থিতি কিরকম বদলে গেছে। হ্যাঁ, বদলে গেছে, কারণ বদলে গেছে মানে মানুষগুলোকে দোষ দিয়ে লাভ নেই। বাস্তব হচ্ছে, ওখান থেকে যেভাবে আসে তাতে কিন্তু পশ্চিমবঙ্গের উন্নয়ন কিন্তু ব্যাহত হচ্ছে, স্বাভাবিক। এই যে আমি ছোট্ট কথা এখানে বলি, অনেকে বলে শিল্প জমি পরিষ্কার, দেখুন ও যে দলই আসুক, যে রঙই আসুক, সেভাবে কিন্তু পরিষ্কার সত্যি কথা বলতে গিয়ে সেইভাবে শিল্পের জায়গা নেই। হ্যাঁ, কিছু কিছু বলতে পারে শিল্পের আবহাওয়া তৈরি করা দরকার, অবশ্যই। কিন্তু সত্যি ভাবুন তো, পশ্চিমবঙ্গের ল্যান্ডের কী অবস্থা জানেন? যেখানে বসবাস করার উপায়ের কথা নয় বৈজ্ঞানিকভাবে, সেখানে মানুষ বসবাস করছে, নদীর চর ওই পার, কারণ কিছু করার নেই, উদ্বাস্তু কলোনি হয়ে গেছে। আপনি তুলবেন কী করে মানুষগুলো? সেটা বাংলাদেশ থেকে এসছে। এগুলো আমি বলছি কারণ এগুলো সবাই জানেন। আমি সমস্যাটা সমাধানের কথা বলছি। আমি কিন্তু আবারও বলছি, আমি কোনো সাম্প্রদায়িক মানসিকতার থেকে কথাগুলো বলছি না। আমি কিন্তু বলছি ভবিষ্যতের প্রজন্মের কথা ভেবে। ধরুন, যদি ওই বাতাবরণ যদি সুস্থ না হয়, তাহলে আপনি ভাবুন তো, পশ্চিমবাংলাতেও যদি সেই বাংলাদেশের মতো কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে কি সেটা কাম্য? আগে এই প্রশ্নটা নিজেকে করুন। যারা মানবতাবাদের কথা বলেন, যারা বিভিন্ন রাজনৈতিক দল, ঠিক আছে, যারা সেকুলার হিসেবে বলে, খুব ভালো কথা, আমিও নিজে সেকুলার, বললাম তো, আমি তো উদাহরণ দিয়ে বললাম যে গয়ায় গিয়ে আমি কি বলেছিলাম। তাদেরকেও বলছি, বাস্তবটাকে দেখুন, বাস্তবকে উপেক্ষা করে কিন্তু কোনো সমাধানের কথা বললে সেই সমাধান কিন্তু বাস্তবে কিন্তু রূপায়িত হবে না সব ক্ষেত্রেই। আমি কিন্তু আবার বলছি, আমি ভিডিওগুলো যে কটা করি শুধু বাস্তবসম্মতভাবেই করার চেষ্টা করি, কারণ আমি চরম বাস্তববাদী লোক। শুধু মিটিংয়ে বসে, টিভিতে বসে আলোচনা করলেন, দুটো উদাহরণ দিলেন, সাম্প্রদায়িক ওই ভাই ভাই গান করলেন, ওতে কিন্তু কাজ হয়নি, হবে না। দরকার হলো এখন কেন্দ্র এবং রাজ্যে দুটো জায়গাতেই একই দলের সরকার, তারা আলোচনা করুন, দল করে রাষ্ট্রসংঘে এই সমস্যাটাকে তুলে ধরুন। বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি, পুরো যে কোনো যাদের সঙ্গে যাদের যোগাযোগ আছেন তারা জানেন, তারা পরিষ্কার তারা বলে দিয়েছে, বুঝতে পারছে তাদের এখানে ভবিষ্যতে বসবাস করা যাবে না। বসবাস করতে হলে ওই রকমভাবেই করতে হবে, সুস্থভাবে বসবাস করতে পারবেন না, তাহলে এটা কি কাম্য? এবারে যদি উল্টো দিক থেকে যদি পশ্চিমবাংলায় যদি এরকম একটা বাতাবরণের সৃষ্টি হয়, সেটা কি কাম্য হবে? আপনারা যারা মানবতাবাদের কথা বলেন, যারা বিভিন্ন সমাজের কথা বলেন, তাদেরকে আমি ভাবতে বলছি। আমি এই জন্যেই এই সমস্যার কথা ভাবার জন্য এই ভিডিওটি বললাম। আমি আমার পরিচয় বলেছি, আমি ব্যক্তিগতভাবে কিন্তু বলছি, আমি কোনো সম্প্রদায়কে আমি নই, আমি কোনো সম্প্রদায়েরই লোক নই। আমি মানবতাবাদে বিশ্বাসী, এবং মানবতাবাদে বিশ্বাসী বলেই ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে বলছি, যাতে বাতাবরণ যেন সুস্থ থাকে, এবং সেটা উভয় সম্প্রদায়ের ক্ষেত্রেই মঙ্গল। কারণ ভাবুন, আমি আবারও যদি ওই পরিস্থিতি হয়, তাহলে যারা এখানে যারা সংখ্যালঘু, তারা একবার ভেবেছেন যে ওই বাংলাদেশে যারা সংখ্যালঘু তাদের মতো যদি পরিস্থিতি, তাদের কী অবস্থা হবে? সেটা কি কাম্য? সবাই জানেন ওটা কাম্য না। তাই আপনাদের কাছে প্রত্যেকে সমাজের, এটা কিন্তু ধনী দরিদ্রের ব্যাপার নয়। আমি বললাম এই ভিডিওটা আমি একটু অন্য ধরনের ভিডিও, আমি যেরকম সমস্যাগুলো বলি তার থেকে আলাদা, কিন্তু বাস্তবসম্মত।
তাই বলছি, প্রত্যেকেই আবেদন করছি, এই সমস্যাটা নিয়ে গভীরভাবে ভাবুন, দরকার হলে আন্তর্জাতিক স্তরে সমস্যাটা তুলুন, যাতে করে সত্যিকারে আগামী প্রজন্ম একটা সুস্থ সমাজ যেন দেখতে পায়। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।